হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর যে চ্যাপ্টার 11টা রয়েছে ফিজিক্সের, নাম কি সেটা ভাইয়া? চলবিদ্যুৎ। ঠিক আছে। সো আজকের ক্লাস আমরা এই চলবিদ্যুৎ সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু শেখা সম্ভব সবগুলোই আজকের ক্লাস আমরা শিখবো। ওকে, তাহলে চলো কথা না বলে শুরু করি আজকের এই ক্লাস। আর তোমাদের সাথে আছি আমি অভি। আচ্ছা, সো এই চলবিদ্যুৎ চ্যাপ্টারটাতে আমরা যদি একটু তাকাই, এটার ইংলিশ ওয়ার্ড কি ভাইয়া? কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা ঠিক আছে, একটু দেখো এই পয়েন্টগুলো কি ভাইয়া? এই পয়েন্টগুলো হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা থেকে আমি কি কি শিখবো, অর্থাৎ কি কি আউটপুট পাবো, সেগুলো হচ্ছে একটা সামারি আকারে পয়েন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, তো একটু দেখি চলো যে আমরা আসলে আজকের এই চ্যাপ্টারটা শেখার পর কি কি জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে একটু দেখো। প্রথমে আজকে দেখো স্থির তড়িৎ হতে চল তড়িৎ সৃষ্টির প্রদর্শন। তার মানে কি, আমরা এর আগের অধ্যায়ে অর্থাৎ দশম অধ্যায়ে কিন্তু ভাইয়া তোমাদেরকে স্থির তড়িৎ পড়েছিলাম, তাই না? তো স্থির তড়িৎ পড়ার পর আজকেরটা কি ভাইয়া? চল তড়িৎ। তার মানে সেখানে তড়িৎগুলো ছিল স্থির, আর এখানে আমার তড়িৎগুলি কি হবে? মুভমেন্ট হবে একটা, তাই না? সো এই চল তড়িৎের সম্পর্কে ডিটেলস আজকে আমরা এই ক্লাসে জানতে পারবো। আচ্ছা, নেক্সট দেখি তড়িৎ প্রবাহের দিক, ইলেকট্রন প্রবাহের দিক, এগুলো জানতে পারবো। তড়িৎ যন্ত্র এবং উপকরণ সম্পর্কে জানতে পারবো। পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী সম্পর্কে জানতে পারবো। তারপর দেখো রোধ সম্পর্কে জানতে পারবো। তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য, রোধের নির্ভরশীলতা, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব। সো এই সব কিছু সম্পর্কে কি করতে পারবো ভাই? আমরা একটা সামারি জানতে পারবো, তাই তো? সো এই চ্যাপ্টারটা পড়ার পর। আচ্ছা, সো এগুলো আর না দেখি, আমি একটু মেইন আলোচনায় চলে আসি। এই যে দেখো এখানে ভাইয়া তোমাদের জন্য কি করছে দেখো, এই পুরো চ্যাপ্টারটা জুড়ে আজকে আমরা যা যা পড়বো ভাইয়া সেগুলোকে একটা টপিক আকারে সাজিয়েছে দেখো। তার মানে এই চ্যাপ্টারটাতে, চলবিদ্যুৎ চ্যাপ্টারটাতে কয়টা টপিক আছে দেখো তো? মোটামুটি 12টা টপিক আছে। কয়টা আছে ভাইয়া? 12টা টপিক আছে। এখন এই 12টা টপিক থেকেই আমরা খুব ভালো করে পড়বো প্রতিটা টপিক, এবং প্রতিটা টপিকের ভিতরে যে সকল ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা কি করবো ভাইয়া? ক্লাসে সলভ করবো। আচ্ছা ঠিক আছে। সো ওখানে ম্যাথ নাম্বারটা মানে হচ্ছে আসলে আমার এই টপিকের মধ্যে যেগুলোর মধ্যে ম্যাথ আছে আমরা সেগুলো একটু একটু ম্যাথ দেখবো, আর বাকি অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দেখো এখানে যে 12টা টাইপ আছে সে 12টা টাইপের মধ্যে আমাদের প্রথম টাইপটা কি ভাইয়া? আধান। প্রথম টাইপ কি? আধান। তাহলে এখন আমরা এই আধান নিয়ে কাজ করব, চলো। সো আধান নিয়ে কি পড়ি একটু চলো দেখি। প্রথমত আমি একটা স্লাইড খুললাম। আচ্ছা, এবার আমি ব্লু কালারটা নিলাম বা বেগুনি কালারটা নিলাম। প্রথমে লিখলাম টপিক 1 না? সো লিখলাম টপিক 1। আচ্ছা, টপিক টপিক এইসব না লিখে ডিরেক্ট লিখি আধান। ওকে, আধান। আচ্ছা, এবার এই আধান সম্পর্কে কিছু বলি। ঠিক আছে, আমরা গত অধ্যায়ে শিখে এসেছি স্থির তড়িৎ, তাই না? সেই স্থির তড়িৎ আমরা কি শিখেছি একটু দেখো তো। সাপোজ ধরো এটা আমার একটা গোলক, এটা আমার আরেকটা গোলক। এখন এই গোলকটা পজিটিভ চার্জে চার্জিত, তার মানে কি এখানের মধ্যে সকল চার্জ পজিটিভ। ওকে, আচ্ছা, এখানের মধ্যে সকল চার্জ কি ভাইয়া? পজিটিভ আছে। আচ্ছা, ভালো কথা। এবার এই পাশে যে গোলকটা আঁকলাম না, সেখানে ধরো সেখানে সবগুলো কি চার্জ? নেগেটিভ চার্জ। ওকে, আচ্ছা লিখলাম, তাহলে ধরো নেগেটিভ চার্জ লিখলাম। এগুলো সবগুলো কি চার্জ ভাইয়া? নেগেটিভ চার্জ। আচ্ছা, সো এখন দেখো এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ। এখন একটা জিনিস দেখো, আমরা কি জানি ভাইয়া? দুটা গোলক যখন কাছাকাছি আসবে তাদের মধ্যে কি হবে? ইলেকট্রনগুলো স্থানান্তর হবে বা চার্জগুলো স্থানান্তর হবে, তাই না? সো এই স্থানান্তরটা কতক্ষণ চলতে থাকে ভাইয়া বলো তো? এই স্থানান্তরটা চলতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে বিভবটা সমান হচ্ছে। তাদের মধ্যে বিভবটা সমান হচ্ছে ততক্ষণ চার্জগুলো চলতে থাকবে। তার মানে কি, আমার এখান থেকে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে থাকবে কতক্ষণ? যতক্ষণ দুই আধানের বিভব দুটো কি হচ্ছে ভাইয়া? সমান হচ্ছে। এটা আমরা কিন্তু গত অধ্যায়ে শিখে এসেছি। সো v1 সমান v2। তার মানে এই কন্ডিশন মেনটেন করে, এই কন্ডিশনটা মেনটেন করে এখানে আধানগুলো কি হবে? একে অপরের কাছে ট্রান্সফার ততক্ষণ হতে থাকবে, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভালো করে। এখান থেকে আমরা জানি ধরো এখানে চার্জের পরিমাণ বেশি, ধরো এখানে চার্জের পরিমাণ 70 কুলম। কত কুলম ভাইয়া? 70 কুলম।
ধরো সাপোজ 70 কুলম, আর এখানে চার্জ ধরো -30 কুলম, ঠিক আছে, -30 কুলম। সো এখন দেখো এখানে চার্জ বেশি আছে না ভাইয়া? হ্যাঁ বেশি আছে, তার মানে এখান থেকে চার্জ এখানে শিফট হবে, তাই তো? এখান থেকে চার্জ এখানে শিফট হবে। এখন যে শিফট হচ্ছে কতক্ষণ ধরে শিফট হবে ভাইয়া? যতক্ষণ না দুজনের মধ্যে কি হচ্ছে, বিভবটা সমান হচ্ছে। যতক্ষণ দুজনের মধ্যে বিভব সমান হচ্ছে ততক্ষণ চার্জদের আদান প্রদান চলতে থাকবে। এখন আমাকে একটা কথা বলো ভাইয়া, এই যে চার্জগুলা এখন যাচ্ছে, মুভমেন্ট করছে, এই চার্জ যে মুভমেন্ট করছে মানে আধান মুভমেন্ট করছে, এটা মানে কি আসলে? ইলেকট্রনের প্রবাহ না, তাই তো? সো ইলেকট্রনের প্রবাহ মানে কি বলতে পারি ভাইয়া? সেখানে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে না, বলতে পারি। আচ্ছা, তার মানে এখানের মধ্যে যে আমার আধানটা পরিবহন করতেছে এখান থেকে এখানে আসতেছে, ঠিক আছে, তার মানে কি এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে। এখানে কি ফ্লো হচ্ছে ভাইয়া? ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাই তো? আচ্ছা, ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এবার একটা জিনিস দেখো, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার মানে এখানে যখন উচ্চ চার্জ আছে, তার মানে এখানে এখন উচ্চ বিভব না, তাই তো? এই গোলকটাতে এখন কি বিভব ভাইয়া? উচ্চ বিভব লিখলাম এখানে, উচ্চ বিভব। আর এটা কি ভাইয়া? নিম্ন বিভব। তাহলে এবার দেখো আধানটা এখান থেকে যখন এখানে যাচ্ছে, তার মানে কোথা থেকে কোথায় যাচ্ছে ভাইয়া? উচ্চ বিভব থেকে সে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাই না? তার মানে আমার আধানটা বা আমার চার্জটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তার মানে আমি বলতে পারি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাই, তাই না? আচ্ছা, এবার একটা কথা বলো, সেটা হচ্ছে আমরা চলতড়িৎ পড়তেছি, তাই না? চলতড়িৎ পড়তেছি। এখন এই যে চলতড়িৎ পড়তেছি, এই চলতড়িতের নামের মধ্যেই লুকিয়ে আছে যে তড়িৎটা এখন কি হবে? মুভমেন্ট হবে। আচ্ছা, এবার দেখো এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার তড়িৎ প্রবাহটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আমি যদি এখন বলি যে এখানে দুটা বিভবের মান সমান, এই যে এই কন্ডিশনটাতে যখন চলে আসবে, এই কন্ডিশনে যদি চলে আসে তখন কি কোনো তড়িৎ প্রবাহ হবে? আমাকে একটু বলো তো কমেন্ট করে, কোনো তড়িৎ প্রবাহ কি হবে? হবে না। কেন হবে না ভাইয়া? কারণ আমরা জানি এই আধান থেকে এই আধানের যে পরস্পরের আদান প্রদান সেটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিভব দুটো কি হচ্ছে ভাইয়া? সমান হচ্ছে। বিভব যখনই সমান হয়ে যাবে তখন আধানদ্বয় আর পরস্পর ট্রান্সফার করবে না, আদান প্রদান করবে না। তাহলে আমাকে ইলেকট্রনের ফ্লো পাওয়ার জন্য বা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য অবশ্যই এখানে সবসময় উচ্চ বিভব রাখতে হবে আর এখানে নিম্ন বিভব রাখতে হবে, তাই তো? হ্যাঁ নাকি না বলো তো? বুঝতে পারছি জিনিসটা? তার মানে কি আমাকে চলতড়িৎ পেতে হলে, আমাকে তড়িৎ প্রবাহ পেতে হলে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বজায় রাখতে হবে। তার মানে আমাকে একটা কি রাখতে হবে? বিভব পার্থক্য রাখতে হবে। বুঝতে পারছি ভাইয়া? একটু দেখো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তার মানে কি মাঝখানে তো যেটা আছে বিয়োগ করে সেটা কি পাবো? বিভব পার্থক্য পাবো। কি পাবো ভাইয়া? বিভব পার্থক্য। তার মানে আমি যদি এখানে বিভব পার্থক্য না থাকে, তখন আমি কোনো প্রকার কি পাবো না? তড়িৎ প্রবাহ পাবো না। বুঝতে পারছি? তাহলে আমাকে সবসময় বিভব পার্থক্য বজায় রাখতে হবে, বুঝতে পারছি, তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য। ক্লিয়ার? চলে এবার আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, এবার একটু দেখো, সাপোজ ধরো এবার সেম ভাবে ধরো আরেকটা আঁকলাম জিনিস, দাঁড়াও। ওকে, আচ্ছা এবার দেখো, সো আমি ধরে নিলাম আমার এখানে উচ্চ বিভব আছে, উচ্চ বিভব, আর এখানে নিম্ন বিভব। আচ্ছা, এখন আমি কি বলেছি ভাইয়া? যেখানে উচ্চ বিভব আছে সেখান থেকে আধানদ্বয় কি হবে? ট্রান্সফার হবে, ঠিক আছে, বা যেতে থাকবে যতক্ষণ না কি সমান হচ্ছে? বিভব সমান হচ্ছে। এখন তুমি একটা কথা বলো, তুমি যদি এটাকে কিছু না করো, সাপোজ ধরো এটা এখন 70 কুলম আছে, এটা ধরো এখন 20 কুলম আছে, কথার কথা, ঠিক আছে? তো এখন ধরো এখান থেকে এখানে ট্রান্সফার হবে না, কতক্ষণ ধরে ট্রান্সফার হবে ভাইয়া? যতক্ষণ এদের বিভব সমান হচ্ছে, ততক্ষণ এটা ট্রান্সফার করতে থাকবে। এবার দেখো একটা সময় পর কি হবে ভাইয়া? বিভব সমান হয়ে যাবে না? হ্যাঁ, সমান হয়ে যাবে। তখন কি আর কোনো তখন কি আর কোনো তড়িৎ প্রবাহ হবে? হবে না, তখন কোনো তড়িৎ প্রবাহ হবে না। তার মানে যখন এরা সমান হয়ে যাবে,
এখান থেকে যখন যেতে 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 এখানে এসে যখন সমান হয়ে যাবে, ঠিক আছে, সমান হয়ে যাবে, তখন কোনো রকম কি হবে না, তড়িৎ প্রবাহ হবে না। এখন তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে আমার কি করতে হবে বলো তো? আমরা জানি তড়িৎ প্রবাহ করার জন্য আমাকে বিভব পার্থক্য রাখতে হবে একটা। কি রাখতে হবে ভাইয়া? আমার একটা বিভব পার্থক্য রাখতে হবে। তার মানে একটু দেখো, এখান থেকে একটা একটা করে পজিটিভ চার্জ এখানে চলে যাচ্ছে, ধরো চলে গেল, এরপর ধরো এটা চলে গেল, এরপর ধরো এটা চলে গেল, তাহলে এভাবে যে চলে যাচ্ছে, চলে যেতে যেতে কি এখানে কমে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, কমে যাচ্ছে। তো এখানে কমতে কমতে একসময় এটা সমান হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এবার তোমাকে এমন কিছু দিতে হবে না যাতে এখানেও আবার কন্টিনিউয়াসলি পজিটিভ চার্জ যুক্ত হতে থাকে। বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি বলছি ভাইয়া? মানে বলছি, তোমার যদি তড়িৎ প্রবাহ লাগে তাহলে তোমাকে এই সিস্টেমটাতে এমন কিছু দিতে হবে যেটা তোমাকে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, পজিটিভ চার্জ দিতে থাকবে। তার মানে কি, তুমি এখান থেকে পজিটিভ চার্জ দিতে থাকো, আবার আবার আরেকটা জায়গা থেকে তুমি এখান থেকে পজিটিভ চার্জ পাচ্ছ। বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি, আমি একটা শক্তি তাকে দিচ্ছি, আমি তাকে একটা কি দিচ্ছি বা একটা শক্তি দিচ্ছি, সেই শক্তি থেকে সে পজিটিভ চার্জগুলো কি হচ্ছে, আবার পুনরায় পাচ্ছে, সে পুনরায় আবার কি হচ্ছে, তার কাছে জমা হচ্ছে। তো একদিকে জমা হচ্ছে, একদিকে সে দিকে ট্রান্সফার করতেছে। তার মানে দেখো, তার কিন্তু যে বিভবটা ছিল সেটা কিন্তু উচ্চ বিভবে রয়ে গেছে। কেন? কারণ সে একটা একটা দিতে থাকলেও এখান থেকে সে আবার কি নিচ্ছে, চার্জ নিচ্ছে। তার মানে কি, তার বিভবটা এটার চেয়ে কি আছে, এখনো বড় আছে। তো যদি বড় থাকে তাহলে আমি বলতে পারবো তাদের মধ্যে একটা কি আছে ভাইয়া, বিভব পার্থক্য আছে। তাদের মধ্যে একটা কি আছে, বিভব পার্থক্য আছে। এখন এই বিভব পার্থক্য থাকা মানেই তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পারছি ভাইয়া? নাও এটা একটু লিখে নাও, এতটুকু একটু লিখে নাও। এই যে এখান থেকে দেখো, এখান থেকে কি লিখতে হবে দেখো। তো এখনো হচ্ছে আমরা কোথায় আছি জানো ভাইয়া? আমরা এখনো বেসিকের মধ্যেই আছি একদম, ঠিক আছে। আমরা আধান কি জিনিস একটু জানছি, তারপর হচ্ছে ওই দুটো আধান থেকে কিভাবে আমি বিভব পার্থক্য ক্রিয়েট করতে পারি, সেই বিভব পার্থক্য থেকে কিভাবে তড়িৎ প্রবাহ তৈরি হয়, এতটুকু তো জেনেছি, ঠিক আছে। এরপর আমরা জানবো যে আসলে আমরা যে বললাম না এক্সট্রা পাওয়ার দিচ্ছে একটা বিভব পার্থক্য বজায় রাখার জন্য, সেই পাওয়ারটা কোত্থেকে আসতেছে সেটা একটু পর দেখবো। আগে একটু তোমরা এগুলো একটু তুলে নাও, এখান থেকে যা যা তুলতে হবে তুলে নাও। শেষ তুলা? আচ্ছা, এবার একটু পরেরটা দেখি চলো। সো দেখো, আমি যে বললাম যে আমার বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য আমি ওকে বাইরে থেকে একটা বল দিব, বাইরে থেকে একটা শক্তি দিব, বাইরে থেকে একটা কি দিব ভাইয়া, বাইরে থেকে তাকে একটা শক্তি দিব। এখন সেই শক্তিটা পেয়ে সে এখান থেকে কি করবে, কন্টিনিউয়াসলি চার্জ গেইন করবে, চার্জ গেইন করবে। এখন সে শক্তিটা সে পাবে কোত্থেকে, এটা একটা পয়েন্ট না? শক্তিটা সে পাবে কোথা থেকে, এটা একটু দেখো। শক্তি পাবে কোথা থেকে, অর্থাৎ কি সোর্সটা কি, আমার সোর্সটা কি, তাই তো? আমার শক্তির সোর্সটা কি? আচ্ছা, এবারে উত্তর, এই দুটোর উত্তর কি জানো ভাইয়া? এই দুটোর উত্তর হচ্ছে ব্যাটারি। এই দুটোর উত্তর কি? ব্যাটারি। তার মানে উত্তর হচ্ছে কি, ব্যাটারি। ব্যাটারি তার মানে কি ভাইয়া? তার মানে হলো, আমি যদি এখন এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিই, আমি যদি এখানে একটা কি লাগিয়ে দিই ভাইয়া, এখানে যদি আমি একটা ব্যাটারি লাগিয়ে দিই, এটা ধরো একটা আমার ব্যাটারি, ঠিক আছে, এটা ধরো আমার ব্যাটারি। আমি যদি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে এই ব্যাটারি থেকে আধানগুলো সে কোথায় পাঠাবে, এখানে পাঠাবে। এখানে পাঠানোর পর এই আধানটা কি তখনও কি থাকবে, উচ্চ বিভব থাকবে, এবং একটা একটা করে এখানে ট্রান্সফার করতে থাকবে। তাহলে দেখো, একটা একটা করে সে ট্রান্সফার করতেছে। আবার এখানে এই এই পাওয়ার সোর্স থেকে, এটা কি পাওয়ার সোর্স না আমার একটা, এই পাওয়ার সোর্স ব্যাটারিটা থেকে একটা একটা করে আবার সে কি নিজেও নিচ্ছে। তার মানে কি, সে একদিকে দিচ্ছে আর একদিকে কি নিচ্ছে, ব্যাটারি থেকে শক্তি নিচ্ছে। তাহলে যেহেতু নিতে থাকতেছে, তার মানে কি তার বিভবটা আলটিমেটলি পরের যে গোলকটা আছে তার থেকে বেশি আছে না, বেশি আছে। তার মানে কি আছে ভাইয়া, বিভব পার্থক্য আছে। এখন বিভব পার্থক্য থাকা মানে সেখানে কি থাকবে ভাইয়া, তড়িৎ প্রবাহ থাকবে। তাহলে তড়িৎ প্রবাহ চলমান করার জন্য, চলমান বজায় রাখার জন্য আমার কি করতে হবে ভাইয়া, আমার বাইরে থেকে একটা কি দিতে হবে,
পাওয়ার সোর্স দিতে হবে, এবং সেই পাওয়ার সোর্সটা কি? ব্যাটারি। সেই পাওয়ার সোর্সটা কি ভাইয়া? ব্যাটারি। বুঝতে পারছি? তার মানে আমি যদি এটা একটা আধান, এটা একটা আধান, এবার দুটোটাকে আমি জোড়া লাগালাম একটা পরিবাহী তার দ্বারা। এটা কি তার দ্বারা? পরিবাহী তার দ্বারা। আচ্ছা, পরিবাহী তার। এবার পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী, এগুলো কি জিনিস একটু পরে দেখবো। সো দেখো, তো এটা তো পজিটিভ চার্জ সবগুলো, এটা নেগেটিভ। এবার সো এখানে বিভব পার্থক্যটা বজায় রাখার জন্য, বিভব পার্থক্য বজায় রাখার জন্য কি করলাম দেখো, একটা ব্যাটারি এনে লাগিয়ে দিলাম। বুঝতে পারছি? তাহলে দেখো, এই যে ব্যাটারিটা এনে লাগিয়ে দিলাম, ধরো এটা 20 ভোল্ট বা কিছু একটা হবে, ঠিক আছে? এই যে ব্যাটারি এনে লাগিয়ে দিলাম, এই ব্যাটারি থেকে সে চার্জ এখানেও জমা করবে, আবার এখান থেকে সেখানে ট্রান্সফার করতে থাকবে। তার মানে কি, আমার কি ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, তাই তো? চার্জ আদান প্রদান হচ্ছে। তার মানে আমি বলতে পারবো যে আমার এখানে কি হবে ভাইয়া? তড়িৎ প্রবাহ হবে। এখানে আমার কি হবে? তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তার মানে একটু দেখো, আমরা আশা করি এই যে আধান সম্পর্কে জানতে পারছি, তাই না? সো আধান সম্পর্কে আমরা আশা করি মোটামুটি ভাবে একটা ধারণা পেয়ে গেছি ভালোভাবে, তাই তো? গেল। নেক্সট 2 নাম্বারটা কি ছিল ভাই? বিভব পার্থক্য। তাহলে বলো, বিভব পার্থক্য সম্পর্কে আমরা একটু ধারণা পাইছি না ভাইয়া? হ্যাঁ, পাইছি। তবে বিভব পার্থক্য সম্পর্কে আরো কিছু কথা আছে যেগুলো আমরা আস্তে আস্তে গেলে বলবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? এই যে বিভব পার্থক্য লিখলাম, একে ভি দ্বারা, এই যে দেখো আমি লিখেছি V1 সমান V2। সো বিভব পার্থক্যকে কোথায় লিখলাম? এই যে এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, গেল, ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, বিভব পার্থক্য সম্পর্ক ডান। এবার 3 নাম্বার কি ছিল ভাইয়া? ব্যাটারি ছিল। সো ব্যাটারির কাজটা আসলে কি ছিল? বুঝতে পারছি জিনিসটা? ডান। এবার আসি 4 নাম্বারে, তড়িৎ প্রবাহ। চলো এটা একটু দেখি। তড়িৎ প্রবাহ, তাই না? আচ্ছা, নতুন একটা স্লাইড ক্রিয়েট করি। আচ্ছা দেখো, একটু আগে ভাইয়া বলেছে যে যখন আমার একটা আধান থেকে আরেকটা আধান আদান প্রদান হচ্ছে, কোথা থেকে কোথায় হচ্ছে ভাইয়া? উচ্চ বিভব থেকে যখন নিম্ন বিভব থেকে যাচ্ছে, তখন কি হয়? সেখানে তড়িৎ প্রবাহ তৈরি হয়। তখন সেখানে কি হয় ভাইয়া? তড়িৎ প্রবাহ তৈরি হয়। এখন তড়িৎ প্রবাহ যে তৈরি হচ্ছে, ঠিক আছে, তো তড়িৎ প্রবাহটাকে চলমান করার জন্য আমরা কি করতাম ভাইয়া? আমরা বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য একটা ব্যাটারি দিতাম, মানে একটা পাওয়ার সোর্স ইউজ করতাম, তাই না? আচ্ছা, এবার দেখো, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে যে এখানে আমার কি আদান প্রদান করবে ভাইয়া? ইলেকট্রনগুলো যে আদান প্রদান করবে, ঠিক আছে? আমরা কি জানি ভাইয়া যে আদান প্রদান হওয়া মানে কি? ইলেকট্রনের আদান প্রদান না? আদান প্রদান মানে কি ভাই? ইলেকট্রনগুলোর আদান প্রদান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো আদান প্রদান করবে, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো আদান প্রদান যে করছে, সেগুলো কি ভাইয়া? সেগুলো একটা চার্জ যুক্ত আধান না? একটা কি যুক্ত আধান ভাইয়া? চার্জ যুক্ত আধান না? আচ্ছা, তার মানে একটু দেখো, এখান থেকে এখানে যেতে তাদের কি একটা সময় লাগবে না? হ্যাঁ নাকি না বলো তো? হ্যাঁ, লাগবে। কারণ সময় কি আমরা জানি? চলমান। সময় সবসময় কি ভাইয়া? চলমান। তার মানে সময় সবসময় চলছে। তো একটা আধান এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটা সময় নিয়ে যাবে না? যাবে। তার মানে একটু দেখো, আমি কি লিখতে পারি? এখানে যে কিউ পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ যে চার্জটা আছে, ঠিক আছে, এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে। কিউ পরিমাণ চার্জ মানে, কিউ মানে কি বুঝাচ্ছি ভাইয়া? আধান বুঝাচ্ছি। কিউ মানে কি বুঝাচ্ছি? আধান। কিউ মানে বুঝাচ্ছি আধান, আধান। আর টি মানে বুঝাচ্ছি সময়। এবার দেখো, আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি কি বলতে পারি না যে আমার এখানে কিউ পরিমাণ আধানটা এখান থেকে এখানে যেতে কতটুকু সময় লাগে? টি সময় লাগে, তাই তো? আমরা জানি সময় হচ্ছে কি? চলমান। এখন সময় যেহেতু চলমান, তার মানে
কিউ পরিমাণ আধান এখান থেকে এখানে যেতে সময় লাগবে একটা, তাই তো? তাহলে সেই সময়টাকে আমি কি ধরছি ভাইয়া, টি ধরতেছি। তাহলে আমি লিখতে পারি যে টি সময়ে আধান প্রবাহিত হয় কিউ পরিমাণ, তাই তো? কতটুকু ভাইয়া, কিউ পরিমাণ। আচ্ছা, তাহলে দেখো টি সময়ে, তার মানে এখানে একটা সময় নিয়ে যাচ্ছে, সে কি নিয়ে যাচ্ছে ভাইয়া, একটা টি সেকেন্ড সময়ে। তাহলে কিউ পরিমাণ আধান যাচ্ছে, ঠিক আছে? টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান যাচ্ছে। আচ্ছা, তাহলে টি সেকেন্ড সময়ে, সেকেন্ড দিতে পারো, টি সেকেন্ড সময়ে কিউ আধান প্রবাহিত কতটুকু, কিউ পরিমাণ। তাহলে দেখো প্রতি একক সময়ে কতটুকু যাচ্ছে, 1 সেকেন্ডে আধান প্রবাহিত হয় কিউ বাই টি পরিমাণ, কিউ বাই টি পরিমাণ। শেষ, চলে আসছে। তো এটা কি, এই কিউ বাই টিটা আসলে কি ভাই, দেখো তো, প্রতি একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ। এবার তুমি কি জানো ভাইয়া, আধানের পরিমাণ মানে কি, তড়িৎ প্রবাহিত হচ্ছে না, আধান প্রবাহিত হওয়া মানে কি, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই তো? আচ্ছা, তার মানে তড়িৎ প্রবাহ সমান মানে কি আসলে কিউ বাই টি না? প্রতি একক সময়ে আধানের পরিমাণটাই হচ্ছে আমার কি, তড়িৎ প্রবাহ। তাহলে আমি লিখতে পারি তড়িৎ প্রবাহ সমান, এটা একটু উপরে তুলি, হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি তড়িৎ প্রবাহ সমান, এটাকে রেড কালারে লিখলাম এখন, তড়িৎ প্রবাহ, এবং এই তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করি। কি দ্বারা ভাইয়া, আই দ্বারা লিখতে থাকি, ঠিক আছে? প্রতীক হচ্ছে কি, আই। সো তড়িৎ প্রবাহ আই সমান কি হবে, কিউ বাই টি। এখন প্রশ্ন কি, এখানে কিউ মানে কি ভাইয়া, কিউ মানে হচ্ছে এই যে আধান, আর টি মানে কি ভাইয়া, সময়, ঠিক আছে? তাহলে আমি যদি এখন তড়িৎ প্রবাহের এককের দিকে যাই, একক সমান কি হবে ভাইয়া, একক কি হবে, তড়িৎ প্রবাহের একক কি হবে বলো একটু? দেখো একক আমরা সবসময় কি করি ভাইয়া, মুখস্থ করি। আমরা কিন্তু একক মুখস্থ করব না, আমরা একক সূত্র থেকে বের করব, ঠিক আছে? চলো দেখি। তো এই যে কিউ আসছে না, কিউ মানে কি, তার একক কি, কুলম না? তাহলে লিখো এখানে কুলম ডিভাইডেড বাই, এখানে কি টি মানে কি, সময় না, সেকেন্ড, তার মানে ডিভাইড বাই সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি সোজা করে লিখি তাহলে কি হবে, কুলম পার সেকেন্ড। এটাকে লেখা যায় কি, অ্যাম্পিয়ার। কি লেখা যায় ভাইয়া, অ্যাম্পিয়ার, ঠিক আছে? এ পি, ওকে, ডান, এভাবে লিখবো আমরা। শেষ। তাহলে তড়িৎ প্রবাহ সূত্র কি ভাইয়া, আই সমান কিউ বাই টি, আর একক কি ভাইয়া, একক হচ্ছে অ্যাম্পিয়ার, এএমপি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মার্ক করে রাখো। এই যে, সো আই সমান কি হবে ভাইয়া, কিউ বাই টি হবে, আই সমান কিউ বাই টি, ডান। বুঝতে পারছি, পারবো ভাইয়া, বলো পারবো, পারা যাবে? তাহলে তড়িৎ প্রবাহ সম্পর্কে বুঝছি। আচ্ছা, এবার আমি যদি তোমার একটা প্রশ্ন করি যে বলো তড়িৎ প্রবাহটা আসলে কি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, বলো তো দেখি। তোমরা দেখি কে কে বলতে পারো, এটা সঠিক উত্তর কি দিতে পারো আমাকে বলো। এটা কিন্তু খুব কমন একটা এমসিকিউ আসে, ঠিক আছে? দেখি বলো তো দেখি, এই যে তড়িৎ প্রবাহ সম্পর্কে আমরা এত কিছু বললাম, এই তড়িৎ প্রবাহটা কি আসলে কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, দেখি বলো। এখানেই লিখি, হ্যাঁ, দেখি বলো, এই তড়িৎ প্রবাহটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, বলো কি মনে হয় বলতো? আচ্ছা, ভেক্টর রাশি কারা বলতো ভাইয়া? ভেক্টর রাশি হচ্ছে তারা যাদের মানও আছে আবার দিক থাকাও ম্যান্ডেটরি, আর স্কেলার রাশি হচ্ছে কি তারা যাদের শুধুমাত্র মান আছে, তাই না? এবার তোমরা বলো যে তড়িৎ প্রবাহটা আসলে কি। হ্যাঁ ভাইয়া, আপনি তো জানেন, আমরা যেহেতু সূত্র বের করে মান বের করবো, তার মানে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের একটা মান আছে। হ্যাঁ, গেল, কিন্তু দিক কি আছে নাকি নেই বলো তো? তোমরা অনেকে হয়তো বলবা যে ভাইয়া তড়িৎ প্রবাহের তো দিক আছে, কারণ আমরা জানি যে তড়িৎ প্রবাহ হয়তো এই যে উচ্চ বিভব থেকে কি নিম্ন বিভবের দিকে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তাই না? তো আমরা বলতে পারি কি ওর একটা দিক আছে, এটা কি আমরা বলতে পারি ভাইয়া? সো আমার এই কথার সাথে তোমরা যারা যারা হ্যাঁ বলছো, হ্যাঁ ভাইয়া, যে তড়িৎ প্রবাহের দিক আছে, তারা সবাই কি জানো, তারা সবাই হচ্ছে ভুল। তারা সবাই কি ভাইয়া, ভুল। কেন ভুল বলো তো? কারণ তড়িৎ প্রবাহের আসলে কোনো নির্দিষ্ট দিক নেই। কিভাবে বুঝবো ভাইয়া, একটু দেখো, চলো একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখি। সাপোজ ধরো, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখি বলো তো বল কি,
বল একটা ভেক্টর রাশি না, বল একটা কি রাশি ভাই, ভেক্টর রাশি। কেন? বলের মানও আছে, দিকও আছে, তাই তো? আচ্ছা এবার ধরো এখানে দেখায়, ধরো আমি তোমাকে এখানে একটা বল প্রয়োগ করলাম, এই জায়গাটাতে একটা F1, ওকে। এবার এখানে একটা বল প্রয়োগ করলাম F2। এবার বলো এই দুটো বলের দিকটা কোন দিকে হবে? এই দুটো বলের দিকটা কোন দিকে হবে বলো তো? তাদের কর্ণ বরাবর হবে না, তাদের লব্ধি দিক বরাবর হবে না। তাহলে আমি বলতে পারি যে দিকটা হবে হয়তো এইভাবে, এইদিকে কোনো একটা জায়গায় হবে, ঠিক আছে? এটা হবে কি আমার লব্ধি বল বা লব্ধি দিক, তাই তো? আচ্ছা তার মানে এবার দেখো যেহেতু বল একটা ভেক্টর রাশি, বল একটা কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি, তার কি থাকবে? দিক থাকবে, তাই তো? তাহলে দেখো তো দিক আছে কিনা। এই যে দেখো আমি বল এদিকে প্রয়োগ করলাম, একটা এদিকে একটা বল প্রয়োগ করলাম, তাদের লব্ধি বলটার দিকটা কোন দিকে পাচ্ছি? হয় এদিকে পাবো, না হয় একটু এদিকে পাবো, না হয় একটু এদিকে পাবো, এখানে কোনো এক জায়গায় পাবো, এখানে কোনো এক জায়গায় পাবো, তাই তো? তার মানে আমি বলতে পারি যে বলের কি আছে? দিক আছে। এবার আমি কি বলতে পারি যে সেম ভাবে তড়িৎ প্রবাহ এভাবে খাটে। একটু দেখো তো, দাঁড়াও লিখে দেখাচ্ছি। এটা মুছলাম। এবার ধরো এখানে একটা তার আছে, এখানে একটা কি আছে ভাইয়া? তার আছে, ওকে। এবার এখানে একটা তার আছে, ঠিক আছে, দুটো তার। সেই দুটো তারের মধ্যে ধরো এটাকে আমি একটু মুছে দিই, তাহলে বুঝবা ভালো। দাঁড়াও, এবার দেখো আমি একটু নীল কালি নিলাম। এবার দেখো ধরো এখানে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক দিয়ে, এদিকে আরেকটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? হতে পারে না? দুটো যেহেতু ভিন্ন ভিন্ন তার, দুটো দিক থেকে কি দুইটা তড়িৎ প্রবাহ হচ্ছে, আই যাচ্ছে। এখন তুমি আমাকে বলো এদের দিক কি হতে পারে? এদের দিক কি লব্ধি বরাবর কি এভাবে হবে? এই থেকে কোনো একদিকে যাবে? বলো যাবে? সম্ভব সেটা? কেন সম্ভব না বলো তো? কারণ এখানে কি কোনো তার আছে ভাইয়া? নাই তো, এখানে তো কোনো তারই নাই। তাহলে কোনো তার যদি না থাকে কিভাবে তড়িৎ প্রবাহটা এদিকে যাবে বা এদিকে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের আসলে কোনো দিক নাই। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ কি নেই ভাইয়া? কোনো দিক নেই, এটা মাথায় রাখি। তড়িৎ প্রবাহ খালি কি আছে? মান আছে। তার মানে তড়িৎ প্রবাহ হলো কি রাশি ভাইয়া? স্কেলার রাশি। লিখে রাখো, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, স্কেলার রাশি, ডান। যার খালি কি আছে ভাইয়া? মান আছে। বুঝতে পারছি? বলো পারবো? ক্লিয়ার? ডান। তুলে নাও, একটু তুলে নাও, কি কি তুলতে হবে তুলে নাও। একটু তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। শেষ তুলা? আচ্ছা চলো একটু দেখি এবার নেক্সট টপিক দেখি কি আছে। সো আমরা কি কি টপিক পড়লাম ভাইয়া? আমরা আধান পড়লাম, আমরা বিভব পার্থক্য পড়লাম, আমরা ব্যাটারি পড়লাম, আমরা তড়িৎ প্রবাহ সম্পর্ক পড়লাম, তাই না? তো তড়িৎ প্রবাহ কি জিনিস, সূত্র কি, এবং তড়িৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তার একক কি বা কি, এবং সেটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, আমরা সেই ডিটেলস অবধিও জেনেছি, তাই তো? ডান। এবার নেক্সট টপিক কি ভাই? দেখো তো, পরিবাহী। নেক্সট টপিক কি? পরিবাহী। আচ্ছা এবারে পরিবাহী নিয়ে আলোচনা করবো, চলো। তো পরিবাহী সম্পর্কে আসে একটু। আচ্ছা এখানে একটা নতুন একটা স্লাইড নিলাম, লিখলাম পরিবাহী, ঠিক আছে? এখানে লিখলাম পরিবাহী। আচ্ছা এই পরিবাহী মানে কি বলতো ভাইয়া? বলতে পারবা? আচ্ছা পরিবাহী মানে হচ্ছে কি জানো? এমন একটা মাধ্যম। পরিবাহী মানে কি ভাইয়া? একটা মাধ্যম, একটা মাধ্যম, মাধ্যম। যে মাধ্যম কি করে? তোমাকে তড়িৎ প্রবাহ প্রবাহিত হতে সাহায্য করবে। তড়িৎ প্রবাহ প্রবাহিত কি করতে পারে ভাইয়া? সাহায্য করতে পারে, বা অনেক সময় নাও করতে পারে, ঠিক আছে? আচ্ছা তার মানে কি এটা একটা মাধ্যম হিসেবে কাজ করে, তাই তো? যেমন ধরো আমরা যখন বাসে উঠি, তাই না? লোকাল বাসে উঠি, তাই তো? পাবলিক বাসে যখন আমরা উঠি তখন কি হয় ভাইয়া? সেখানে একজন কি থাকে, কে থাকে? একটা হেল্পার থাকে না? একটা কি থাকে ভাই? হেল্পার থাকে। তার কাজ কি বলতো? তার কাজ হচ্ছে আমরা যারা বাসে উঠি প্যাসেঞ্জার হিসেবে, তাদের থেকে সে টাকাটা কালেক্ট করে, তাই না? সে টাকাটা কালেক্ট করে টাকাটা কাদেরকে দেয় ভাইয়া বলতো? টাকাটা দেয় বাসের যে মালিক, তাকে তার হাতে বুঝিয়ে দেয় টাকাটা, তাই তো? তার মানে সে এখানে কি কাজ করতেছে? মাধ্যম হিসেবে কাজ করতেছে না? বাসের মালিক এবং আমাদের মাঝখানে কি মাধ্যম হিসেবে কাজ করতেছে না সে?
তাহলে সেম কাজটা কি করে জানো, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পরিবাহী করে। পরিবাহী কি করে ভাইয়া, সেই মাধ্যম হিসেবে কাজ করে। ওকে, এবার একটা জিনিস দেখো, এই মাধ্যম 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কি কি? বা এই পরিবাহীটা হচ্ছে 3 প্রকার। কি কি ভাইয়া? নাম্বার 1 সুপরিবাহী। সুপরিবাহী। নাম্বার 2 অর্ধপরিবাহী। নাম্বার 3 কুপরিবাহী। কুপরিবাহী। আচ্ছা, গেল। তার মানে আমরা যে পরিবাহী সম্পর্কে এখন আলোচনা করব, সেই পরিবাহী কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কি কি? সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহী। চলো এবার একটু এগুলো ডিটেলস একটু জানি। এই সুপরিবাহী মানে আসলে কি বলতো ভাইয়া? প্রথমে আসি ওর কাছে। সুপরিবাহী। সুপরিবাহী। এই সুপরিবাহী ইংলিশ কি বলতো ভাইয়া? কন্ডাক্টর। ইংলিশ কি ভাইয়া? কন্ডাক্টর। কন্ডাক্টর। আচ্ছা, সুপরিবাহীর কাজ কি জানো? সে খুব সুন্দর মতো ইলেকট্রন প্রবাহ হতে সাহায্য করবে, মানে কি, সে তড়িৎ প্রবাহ হতে সাহায্য করবে বা তড়িৎ প্রবাহ হতে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে কি ভাই আমার সুপরিবাহী, যে আমার তড়িৎ প্রবাহটাকে কি করতে দেয় ভাইয়া? চলাচল করতে দেয়। তড়িৎ প্রবাহকে চলাচল করতে দেয় কে? সুপরিবাহী। চলাচল করতে দেয়। চলাচল করতে দেয়। গেল। পরেরটা কি আসে? পরেরটা কি ভাইয়া? অর্ধপরিবাহী। লিখো, অর্ধপরিবাহী। এটাকে ইংলিশে বলা হয় সেমিকন্ডাক্টর। কি বলা হয় ভাইয়া? সেমিকন্ডাক্টর। আচ্ছা, এবার এই সেমিকন্ডাক্টরটা কি জিনিস ভাইয়া, বা অর্ধপরিবাহী কি জিনিস মানে একটু দেখো, নামের মধ্যে কি লেখা আছে দেখো তো, অর্ধ, তার মানে কি জানো? সে কিছু পরিমাণ মানে সে কখনো হচ্ছে কি তড়িৎ প্রবাহ চলাচল করতে দেয়, কখনো দেয় না। তার মানে কি তাকে দিয়ে দুইটা কাজে করানো যায়। হয় কোনো কখনো কোনো কোনো সময় তড়িৎ প্রবাহ করানো যায়, কোনো কোনো সময় তড়িৎ প্রবাহ করানো যায় না। তবে তার একটা ভালো বৈশিষ্ট্য কি জানো? তুমি তাকে কন্ট্রোল করতে পারবা। তুমি তাকে কন্ট্রোল করতে পারো। তার মানে এই অর্ধপরিবাহীকে আমরা কন্ট্রোল করতে পারি। একে আমরা কি করতে পারি ভাইয়া? কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করতে পারি। যেমন দেখো, এই যে সুপরিবাহী ছিল, সেই কি করতো ভাইয়া? তড়িৎ প্রবাহ সবসময় চালনা করতো। তড়িৎ প্রবাহ সবসময় চালনা করতো। তুমি তাকে আটকাতে পারবা না। সুপরিবাহী দিয়েছো মানে সেখানে কন্টিনিউয়াসলি কি হবে ভাইয়া? তড়িৎ প্রবাহ চালানো হবে। ঠিক আছে, কিন্তু অর্ধপরিবাহীতে সেরকম না। অর্ধপরিবাহীতে কন্ট্রোল করা যায়। তার মানে তুমি চাইলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তড়িৎ প্রবাহ করতে পারো, যতক্ষণ ইচ্ছা না ততক্ষণ কি তড়িৎ প্রবাহ করবা না। সেটা তোমার উপর ডিপেন্ড করে, মানে তুমি তাকে কন্ট্রোল করতে পারো। এবং এই অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর হিউজ পরিমাণে কাজে লাগে। কোথায় জানো? ইলেকট্রনিক্স ডিভাইসে। কোথায় ভাইয়া? ইলেকট্রনিক্স ডিভাইসে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আমাদেরকে এই সেমিকন্ডাক্টরকে। হ্যাঁ, কন্ডাক্টরও কাজে লাগে, মানে পরিবাহী সুপরিবাহীটাও কাজে লাগে, তবে সবচেয়ে বেশি অর্ধপরিবাহী ইউজ করা হয়। যেমন দেখো, আমরা যে ফোন ইউজ করি, তাই না? এই ফোনের মধ্যে কি থাকে ভাইয়া? ব্রাইটনেস আছে না একটা? হ্যাঁ আছে, ব্রাইটনেস অপশন আছে। তো আমরা যখন আমাদের ব্রাইটনেস দরকার হয়, আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই না? আবার যখন কি হয় দরকার পড়ে না, তখন ব্রাইটনেসটাকে কমিয়ে দিই, তাই তো? তো এই যে কন্ট্রোলটা আমরা করতে পারছি, এটা কিসের জন্য জানো? এই অর্ধপরিবাহীর জন্য। এই অর্ধপরিবাহীর জন্য। তার মানে আমি তাকে অর্ডার দিচ্ছি, সে সেটা মেনটেন করছে। আমি তাকে আবার আরেকটা অর্ডার দিচ্ছি, সে তখন আরেকটা মেনটেন করছে। বুঝতে পারছি? তার মানে এই অর্ধপরিবাহীর ডিটেলস সম্পর্কে বুঝতে পারছি। আচ্ছা, এবারে এই অর্ধপরিবাহীকে আরেকটু বলি। এই অর্ধপরিবাহীকে যদি আমি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার বাড়ালে প্লাস ভেজাল মিশালে, কি মিশালে ভাইয়া? ভেজাল মিশালে, যাকে বলা হয় ডোপিং। এটা আমরা সেমি কন্ডাক্টর বা ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা আছে সেখানে ডিটেলসে জানবো। ঠিক আছে, ভেজাল মিশানো মানে কি? ডোপিং বলা হয় তাকে। কি বলা হয় ভাইয়া? ডোপিং। আচ্ছা, ডোপিং।
আচ্ছা, সো টেম্পারেচার যদি বাড়িয়ে দিই এবং যদি সেখানে কিছু পরিমাণ ভেজাল মিশাই দিই, তখন আমার কন্ডাক্টরের মতো কাজ করে। কিসের মতো কাজ করে ভাইয়া? কন্ডাক্টরের মতো কাজ করে। মনে থাকবে? গেল। এরপর আসি নেক্সট, সুপরিবাহী গেল, অর্ধপরিবাহী গেল, এরপর আরেকটা কে থাকে বলো তো? আরেকটা থাকে কি? কুপরিবাহী না? কুপরিবাহী, সো ওটার সম্পর্কে তেমন কিছু নেই। কুপরিবাহী হচ্ছে কি, যে কি করবে না বলো? তড়িৎ প্রবাহ চলাচল করতে দেয় না। তড়িৎ প্রবাহ চলাচল করতে দেয় না। চলাচল করতে দেয় না। দেয় না, শেষ। বুঝতে পারছি ভাইয়া? তাহলে সুপরিবাহী কি? যারা তড়িৎ প্রবাহ চলাচল করতে দেয়। তারপর অর্ধপরিবাহী কি ভাইয়া? আমরা যাদেরকে কন্ট্রোল করতে পারি এবং টেম্পারেচার বাড়ালে প্লাস ভেজাল মিশালে ডোপিং করলে সেটা কি হয় ভাইয়া? কন্ডাক্টরের মতো কাজ করে, মানে সুপরিবাহীর মতো কাজ করে। ওকে। আর কুপরিবাহী কি? যারা চলাচল করতে দেয় না, তাদেরকে আমরা বলবো কুপরিবাহী। বুঝতে পারছি? তাহলে ভাইয়া পরিবাহী সম্পর্কে যে তিনটা প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি। বুঝতে পারছি জিনিসটা? ডান। একটু তুলে নাও, এখান থেকে যা যা তুলে আছে তুলে নাও। এখান থেকে যা যা আছে তুলে নাও। শেষ? তুলা শেষ? তুলা শেষ হলে জানিও। তুলো শেষ? ওকে, চলো নেক্সট দেখি। সো আমাদের টপিক হয়তো এটাও শেষ। কোনটা টপিক শেষ ভাই একটু দেখি তো। এই যে পরিবাহী টপিকটাও কমপ্লিট, তাই না? আচ্ছা, তাহলে আর নেক্সট টপিক কি ভাই? নেক্সট টপিক হচ্ছে ওহমস ল। আচ্ছা চলো এবার ওহমস লতে যাই। তার মানে দেখো আমাদের কিন্তু এই পাশের যে টপিকগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট, তাই তো? এবার আমরা এই পাশের টপিক নিয়ে আলোচনা করব এবং এই পাশের টপিকগুলো হচ্ছে সবচেয়ে কি ইম্পর্টেন্ট, কারণ এগুলো বোঝার জন্য আসলে আমাদের বেসিক এগুলো দরকার, এই জিনিসগুলো দরকার, এবং সেগুলোর অর্ধেকটা প্রায় আমরা শেষ করে এসেছি। এবার দেখি ওহমস ল কি বলে। ঠিক আছে, এই ওহমস লটা কি একটু দেখি চলো। ওহমস ল। সো বিজ্ঞানী ওহম এই সূত্রটি আবিষ্কার করেছিল, ঠিক আছে? তাই তার নামে এই সূত্রটা হয়ে যায় ওহমস ল নামে। আচ্ছা, এখন সেই সূত্রটা কি ছিল ভাইয়া একটু বলি চলো। সেই সূত্রটা আসলে ছিল, বিজ্ঞানী ওহমস ল কি করেছে জানো? আমরা কি করেছিলাম ভাই একটু আগে দেখো তো। আমরা প্রথমে যখন আধান সম্পর্কে জেনেছিলাম, আধানের বেসিক সম্পর্কে আমরা যখন জেনেছিলাম, সেখানে আমরা কিছু পড়া পড়েছিলাম, একটু মনে করে দেখো। ভাই একটু আগেই বলেছিল, এই যে ধরো এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, ঠিক আছে? তো এখন এখান থেকে আধান এখানে ট্রান্সফার হবে, এখান থেকে আধান এখানে ট্রান্সফার হতে থাকবে, তাই না? হতে থাকবে, ভালো কথা। এখান থেকে এখানে আধান কি হচ্ছে ভাইয়া? ট্রান্সফার হচ্ছে। কতক্ষণ হবে বলো তো? যতক্ষণ বিভব সমান হচ্ছে। তার মানে তাদের মধ্যে কি আছে? যতক্ষণ কারেন্টটা ফ্লো হবে ততক্ষণ তার মধ্যে আমি বলতে পারবো তাদের মধ্যে কি আছে ভাইয়া? বিভব পার্থক্য আছে, তাই তো? বিভব পার্থক্য আছে। তার মানে এখানে কি আছে? বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য আছে। এবার তুমি আমার একটা কথা বলো, বিভব পার্থক্য যত থাকবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে না? এগ্রি করো কি করো না বলো? হ্যাঁ করি ভাইয়া। কেন করি? কারণ একটু দেখো, যখন বিভব পার্থক্য সমান হয়ে যাবে, বিভব পার্থক্য যখন শূন্য হয়ে যাবে, যখন কি হয়ে যাবে ভাইয়া? শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, বা বিভবদ্বয় সমান হয়ে যাবে, বিভবদ্বয় সমান হবে, তখন তখন কি হবে বলো তো ভাইয়া? তখন কারেন্ট কি ফ্লো হবে না? আই সমান কত হয়ে যাবে? 0। 0 না লিখে আমি এটা লিখতে পারি, তখন তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহ হবে না। তার মানে দেখো, যতক্ষণ আমার বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণই কি হবে ভাইয়া? তড়িৎ প্রবাহ হবে। তার মানে আমি কি বলতে পারি ভাইয়া? আমি যত বেশি বিভব পার্থক্যটাকে রাখবো, আমি যত বেশি বিভব পার্থক্য রাখবো মানে কি? যত বেশি উচ্চ বিভব রাখবো এবং নিম্ন বিভব থাকবে, যত বেশি এই পার্থক্যটা থাকবে তত বেশি আমার কি হবে?
তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছি? শেষ। এই জিনিসটাই হচ্ছে বিজ্ঞানী ওহম বের করছে বা বলছে, এই জিনিসটাই বিজ্ঞানী ওহম বলছে বা বের করছে, এবং সে বলছে কি তড়িৎ প্রবাহ যত বেশি বাড়বে, সরি বিভব পার্থক্য যত বেশি হবে আমার তড়িৎ প্রবাহ তত বেশি হবে। শেষ। তো এটাই হচ্ছে কি আমার ওহমস ল, I proportional to V। এই V মানে কি ভাইয়া? বিভব পার্থক্য। এই V মানে কি? বিভব পার্থক্য। এটা হচ্ছে মানে কি ভাইয়া? বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আর এটা মানে কি? এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ। এটা কি ভাইয়া? আমার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ গেল। তার মানে কি বলেছে ওহমস ল? ওহমস বলেছে বিভব পার্থক্য যত বেশি বাড়বে আমার তড়িৎ প্রবাহ তত কি হবে ভাইয়া? বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমি যদি এখন এই সূত্র থেকে একটু একটু বের করি কিছু আরেকটা সূত্র, সেটা কি হয় দেখো তো। আমি যদি এটা একটু একটু উপরে তুলি, এবার দেখো আমি এই সমানুপাতের চিহ্নটাকে যদি তুলতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? আমাকে একটা ধ্রুবক আনতে হবে, তাই না? সেই ধ্রুবকটা কি চলো একটু দেখি। আই সমান কিছু একটা বসবে ইন্টু ভি, তাই তো? আচ্ছা এবারে যে কিছু একটা বসবে বলেছি, সে কিছু একটাটা কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে পরিবাহিতা। সেটা কি ভাইয়া? পরিবাহিতা, পরিবাহিতা, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, জি দ্বারা প্রকাশ করি, প্রকাশ করি করি। আচ্ছা এখন দেখো এই যে পরিবাহিত সম্পর্কে বলছে, এই পরিবাহিত আসলে কি বলতো? পরিবাহিত হচ্ছে কি জানো? আমার ইলেকট্রন বা সরি তড়িৎ প্রবাহটা কত বেশি ওখানে স্মুথ ভাবে যেতে পারবে তাকে আমরা বলবো পরিবাহিতা বা জি। ঠিক আছে, তার মানে কি কোনো একটা তারের বা কোনো একটা উপাদানের যদি জি এর মান বেশি হয় তার মানে আমি বলতে পারবো তার মধ্য দিয়ে খুব ভালো পরিমাণে তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। ওকে, আচ্ছা তার মানে জি মানে কি ভাইয়া? ইলেকট্রন প্রবাহ বা তড়িৎ প্রবাহটা তত বেশি স্মুথ হবে বা তত বেশি ভালো হবে। ওকে, আচ্ছা এবার দেখো কিন্তু আমার এখানে আমি যদি এখানে লিখি 1/g, আমি যদি এখন এখানে লিখি 1/g, 1/g, এই 1/g মানে কি বলতো ভাইয়া? তার বিপরীত রাশি না? 1/g মানে কি? পরিবাহিতার বিপরীত রাশি, এবং এই পরিবাহিতার বিপরীত রাশি একটা নির্দিষ্ট নাম দ্বারা পরিচিত। সেই নামটা কি বলা হয় জানো? রোধ বলা হয়। কি বলা হয় ভাইয়া? রোধ বলা হয়। তার মানে আমি যদি একটু দেখি যে এই যে পরিবাহিতা তার বিপরীত নাম কি বা বিপরীত রাশিটার নাম কি? রোধ, রোধ, সেটা কি ভাইয়া? রোধ। আচ্ছা এখানে লিখলাম বিপরীত। সো এই পরিবাহিতার বিপরীত রাশি কি ভাইয়া? রোধ। বিপরীত রাশি এটা কি? রোধ। এবার একটা জিনিস বলো, পরিবাহিতা কি ছিল বা জিটা কি ছিল ভাইয়া? জিটা ছিল জি যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি ফ্লুয়েন্সি হবে বা স্মুথ হবে। তার মানে কি জি এর মান যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি স্মুথ ভাবে যাবে। কিন্তু যদি জি এর বিপরীত রাশিটাকে নিই আমি, মানে কি 1/g নিই, তাহলে 1/g মানে কি বলেছি ভাইয়া? রোধ। 1/g কে আমরা কি বলি? রোধ বলি। এবার দেখো জি মানে কি ছিল? তড়িৎ প্রবাহ যত বেশি কিভাবে যায়? স্মুথ ভাবে যায়। তার উল্টো রাশি কি হবে? তড়িৎ প্রবাহ এখন কম স্মুথ ভাবে যাবে, তাই তো? বিপরীত রাশি তো এটাই বলে। বিপরীত আমরা তো এইভাবেই জানি, তাই না? সো তড়িৎ প্রবাহ এখন কি কম স্মুথ ভাবে যাবে। এখন এই তড়িৎ প্রবাহটা কম স্মুথ ভাবে কেন যাবে? নিশ্চয় কোনো কিছু বাধা দিচ্ছে তাকে। তাকে কেউ কি দিচ্ছে ভাইয়া? বাধা দিচ্ছে। সেই বাধাটা কে দেয় বলতো? সেই বাধাটা দেয় হচ্ছে কি জানো? এই রোধটা। তাকে আমরা বলি রোধ। তার মানে রোধ কি জিনিস ভাইয়া? রোধ হচ্ছে সেটা যেটা আমার তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তার মানে এই যে 1/g লিখলাম, এই 1/g মানে আসলে কি ভাইয়া? রোধ, তাই না? তাহলে লিখলাম এখানে আর। ডান। বুঝতে পারছি নাকি পারি না বলো? বুঝতে পারছি, পারা যাবে। তাহলে আই সমান কি আসবে ভাইয়া? v/r। আই সমান v/r। আচ্ছা আই সমান কি আসছে ভাইয়া? v/r। আচ্ছা এবার একটু নেক্সট পেজে যাই। আই সমান v/r। এই সূত্রের মধ্যে আমার আইটা কি ভাইয়া? একটু ওয়েট। এই সূত্রের মধ্যে আমার আইটা কি ভাইয়া? আমার আই হলো তড়িৎ প্রবাহ। আই হলো কি? তড়িৎ প্রবাহ। আমার ভিটা কি ভাইয়া? ভিটা হচ্ছে আমার বিভব পার্থক্য। ভি কি? বিভব পার্থক্য। আরটা কি ভাইয়া? আর হচ্ছে আমার রোধ। আর কি ভাইয়া? রোধ। তাহলে দেখো একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি যে আমাদের রোধটা কি ছিল ভাইয়া? আমাদের রোধ হচ্ছে কি যেটা আমার তড়িৎ প্রবাহ কি করে ভাইয়া? বাধা দেয়, তাই না? তাহলে এটা সম্পর্কে একটু লিখে চলো। রোধ
রোধ সম্পর্কে আমরা ডিটেলস আর একটু পড়বো, তবে এখানে একটু ছোটখাটো বলে দিই যে উপাদান বা যে জিনিসটা, যে কি বলবো ফ্যাক্টর, যে ফ্যাক্টর তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে কি বলে ভাইয়া? রোধ বলে। তাকে রোধ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়, একে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, লিখে ফেলো, এগুলো একটু লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, নোট করে ফেলো তো আমার সাথে সাথে। একটু দেখো তাহলে কি লিখেছি। I সমান V বাই আর। ওকে, এবার ভাইয়া কি বলেছি? রোধ মানে কি? রোধ হচ্ছে যেটা আমার তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এবার তুমি বলো, রোধের মান যদি বেশি হয় তড়িৎ প্রবাহ কি কম যাবে নাকি বেশি যাবে? তোমার সেন্সে কি বলে? রোধ মানে কি বলছিলাম ভাইয়া? যেটা বাধা দেয়। এখন রোধের পরিমাণ বেশি মানে কি? বাধার পরিমাণ বেশি না? সো বাধার পরিমাণ বেশি মানে সেখানে কি আমার তড়িৎ প্রবাহ সহজে যেতে পারবে না? উত্তর হচ্ছে না, সহজে যেতে পারবে না। ক্লিয়ার? তাহলে একটু দেখো, সামারি করো। রোধের মান বেশি মানে, রোধ বেশি মানে উপরে চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি? বেশি। সো রোধ বেশি মানে কি ভাইয়া? বাধা বেশি। সো বাধা বেশি মানে কি বলতো ভাইয়া? রোধ বেশি মানে বাধা বেশি। বাধা বেশি মানে তড়িৎ প্রবাহ কতটুকু যাবে? কম যাবে। তড়িৎ প্রবাহ কম যাবে, তাই তো? এই দেখো লিখলাম কম যাবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো সম্পর্কটা বুঝছি, এদের সম্পর্কটা কি বুঝতে পারছো নাকি বলো? ওকে, ডান। সো দেখো, রোদের পরিমাণ বেশি হলে বাধা বেশি হবে, আর বাধা যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি কম যাবে, তড়িৎ প্রবাহ তত কম যাবে। তাহলে দেখো, এখান থেকে যদি আমি এখন সম্পর্কটাকে বের করতে চাই, এই যে আমার আই মানে কি? তড়িৎ প্রবাহ ছিল না? এই তড়িৎ প্রবাহের সাথে আমার আর সম্পর্কটা কিরকম ভাইয়া? ব্যস্তানুপাতিক। কিরকম ভাইয়া? ব্যস্তানুপাতিক সম্পর্ক। লিখো তাইলে, আই, সুতরাং আই প্রপোর্শনাল টু 1/r। তার মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। লিখে রাখো এখানে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে? এতটুকু কি বুঝছে নাকি বুঝে নেই বলো? লিখে ফেলো, যা বুঝালাম তা লিখে ফেলো, একটু চটপট লিখে ফেলো। লিখছি, ডান। চলো এবার নেক্সট যাই। তাহলে এতটুকু কি বুঝছি নাকি বুঝি নেই বলো? ক্লিয়ার? আচ্ছা, এটা একটু এক কাজ করি, এটা যেহেতু একটা নতুন টপিক, সো এটাকে একটু ভিন্ন করে দিই, কেমন? তাহলে তোমাদের সুবিধা হবে। দাঁড়াও, ব্যাস পারফেক্ট। এবার ওকে, ডান। পারবো তাহলে বলো, এতটুকু বুঝছি, লিখে নাও, এগুলো লিখে নাও, যা যা লিখেছি লিখে নাও। ওকে, চলো নেক্সট দেখি এবার। সো এবার রোধ নিয়ে কিছু কথা বলি, চলো। আচ্ছা, সো রোধ কাকে বলে জেনেছি, তাই না? রোধ কি জিনিস সেটাও জেনেছি, রোধের সূত্র কি সেটাও জেনেছি, রোধের নিজস্ব কোনো সূত্র এখনো শিখি নাই, তবে রোধ সম্পর্কে আমরা চিনেছি, তাই তো? আচ্ছা, এবার এই রোধটা কিছু জিনিসের উপর নির্ভর করে। কিছু জিনিসের উপর কি করে ভাই? নির্ভর করে। মানে কি নির্ভর করে? মানে কি মানে রোধের যে মানটা সেটা ভ্যারি করে কার উপর? সেই ফ্যাক্টরগুলো কি কি একটু দেখি চলো। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে কি জানো? উপাদান। আর একটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে একটু দেখো, তাহলে কি কি পেলাম ভাইয়া? একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এবার দেখো, আমি যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই, দাঁড়াও একটা উদাহরণ দিয়ে দেখাই, ঠিক আছে?
সাপোজ ধরো রোধ তার উপাদানের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে ভাইয়া একটু দেখি চলো। প্রথমে ধরো এটা একটা তার, এটা একটা আমার তার, ঠিক আছে? তারটা ধরো এটা আঁকলাম। আচ্ছা, এটা এভাবে না এঁকে সোজাভাবে আঁকি, তাহলে হচ্ছে তোমরা আরো এটা ভালো বুঝতে পারবে। এটা কি ছিল ভাইয়া? দুটা তার রাখছে ধরো, যে তারের মধ্য দিয়ে কি হবে, আমার তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে কোথায়? তারের মধ্য দিয়ে, তাই না? আচ্ছা, তার মানে দেখো দুটা তার রাখলাম। এবার এই তারের দৈর্ঘ্য ধরো 3 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। আর এটা ধরো কত মিটার ধরবে এটাকে? 8 মিটার ধরো। এটা কত মিটার ভাইয়া? 8 মিটার। এটা 8 মিটার, এটা 3 মিটার। এবার আমার একটা কথা বলো, এই তারের মধ্যে কি থাকবে ভাইয়া? রোদ থাকবে না? এই তারের মধ্যে কি থাকবে ভাইয়া? রোদ থাকবে। সেই রোদের কি কাজ ভাইয়া? সেই রোদের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহটাকে আটকানো। আটকানো মানে কি? সে তড়িৎ প্রবাহটাকে একটু বাধা দিবে। বাধা দিবে বলতে কি একেবারে কি তড়িৎ প্রবাহ যেতে পারবে না? না, এমনটা না। তড়িৎ প্রবাহ যাবে, তবে কি একটু কম কম করে যাবে, বুঝছি? মানে কি সে বাধা পেয়ে পেয়ে যাবে। ওকে, আচ্ছা এবার একটু দেখো, এখানে আমার যে আটটা আছে, সে কতটুকুর মধ্যে কাজ করবে? 3 মিটারের মধ্যে কাজ করবে না? হ্যাঁ ভাইয়া, 3 মিটারের মধ্যে কাজ করবে। তো প্রবাহ যাবে কতটুকু? এই এতটুকু অবধি যাবে না? আচ্ছা, এবার পরের চিত্রের দিকে তাকাও। এটা এ, এটা বি। এবার দেখো এখানে তারটা দৈর্ঘ্য কি বেড়ে গেছে না? হ্যাঁ বেড়ে গেছে ভাই। কতটুকু বাড়ছে দেখো তো? প্রথমে ছিল 3 মিটার, এরপর হয়ে গেছে 8 মিটার। তার মানে কি তারের দৈর্ঘ্য লম্বা বাড়ছে না লম্বাই? এবার দেখো তারের দৈর্ঘ্য যেহেতু লম্বাই বাড়ছে, তাহলে সেখানে কি হবে? রোদটাও বেড়ে যাবে না? একটু ভাবো তো, আমার এখানে যখন 3 মিটার ছিল তখন রোদ ছিল একরকম, যখন তারটা হয়ে গেছে 8 মিটার, মানে বেড়ে গেছে 5 মিটার, বেড়ে গেছে আরো, 3 ছিল 5 বেড়ে গেছে আরো, তাহলে রোদটা কি আরো যাবে না? রোদটা আরো বাড়বে না? তাহলে রোদ যদি আরো বাড়ে তাহলে তড়িৎ প্রবাহটা কি আর একটু কমবে না? বুঝতে পারছি? তার মানে তারের দৈর্ঘ্যের উপর, এটা কি আমার দৈর্ঘ্য না এক প্রকার? 3 মিটার আর 8 মিটার গুলি কি দৈর্ঘ্য না? তার মানে আমার তারের দৈর্ঘ্যের উপর কি ডিপেন্ড করে? রোদ ডিপেন্ড করে। তাহলে লিখলাম উপাদানের উপর রোদ নির্ভর করে, রোদ নির্ভরশীল ফ্যাক্টর। আচ্ছা, এটা এদিকে না লিখে পরে লিখবো। সো রোদ নির্ভর করে প্রথমটা কি ভাইয়া? উপাদানের উপর। বুঝতে পারছি? এটা পারবো তাহলে? উপাদানকে আমরা, সরি এটা উপাদান না, এটা দৈর্ঘ্য হবে। এটা তো দৈর্ঘ্য হবে ভাইয়া, এটা কি হবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। তাহলে বলো এবার, তারের দৈর্ঘ্য রোদ নির্ভর করে দৈর্ঘ্যের উপর, ঠিক আছে? সেই দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করবো ভাইয়া? এল দ্বারা না? লেন্থ এল দ্বারা লিখলাম এল। আচ্ছা গেল। এবার সে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এটা বুঝি এবার চলো। এটা বুঝছি ডান। এবার এটা মুছে দিলাম। এবার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কি জানি সেটা একটু দেখি চলো। যেমন ধরো এটা একটা তার, মোটা তার, ঠিক আছে? এবার এই মোটা তারটাকে আমি টানলাম, লম্বায় টেনে দিলাম। কি করলাম ভাইয়া? লম্বায় তাকে আরো টানলাম। তারটা এরকম ছিল, তাকে আমি টানলাম নিচে ধরে, এই যে এই জায়গাটা ধরে টান দিলাম। তাহলে টান দিলে কি হবে বলতো? তারটা এরকম সংকুচিত চিকন হয়ে যাবে না? চিকন হয়ে লম্বা হয়ে যাবে না? তারটা এরকম চিকন হয়ে লম্বা হয়ে যাবে না বলো তো? হ্যাঁ। দেখো একটা জিনিস দেখো, তারটা এরকম মোটা ছিল, আমি তাকে যদি 2 হাতে ধরে এবার টান দিই তাহলে কি হবে? উপর দিকে উঠে সে কি হবে? চিকন হয়ে যাবে না? চিকন হয়ে কি দেখো তো, একটু চিকন হয়ে কি হয়ে যাবে? লম্বা হয়ে যাচ্ছে টানার পর। তাহলে টানার পর যদি চিকন হয়ে লম্বা হয়ে যায়, একটু দেখো তো এখানে যে ক্ষেত্রফলটা, প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটা, এই যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটা, এই এরিয়াটা, ঠিক আছে? এটা আগে কিরকম ছিল? মোটা ছিল। আর এখন কিরকম হয়ে গেছে দেখো? চিকন হয়ে গেছে না অনেক? এখন অনেক কি হয়ে গেছে ভাইয়া? চিকন হয়ে গেছে। তাহলে বলো এটা কি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তাহলে এটাকে তো আমরা কি বলি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলি। এটাকে আমরা কি বলি ভাইয়া? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলি। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর তাহলে কি নির্ভর করে? আমার রোধের মানটা নির্ভর করে। বুঝতে পারছি ভাইয়া? পারবো? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা লিখবো এ দ্বারা, এরিয়া এ। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, তো এবার দেখো তাহলে আমার রোধ কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার এই দুটো নির্ভরশীল উপাদানের উপর ডিপেন্ড করে রোধের একটা সূত্র আছে, নিজস্ব সূত্র। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আর সমান রো এল বাই এ।
আর সমান কি ভাইয়া রো এল বাই এ। এবার এইখানের মধ্যে এই সূত্রটার মধ্যে কোনটা কি জিনিস একটু দেখি চলো। আচ্ছা দেখো এখানে আর সমান হলো রোধ ওকে। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, রোধের এককটা কি, এই পাশে লিখি রোধের একক। সো রোধের একক হবে কি জানো, ওহম। একক কি ভাইয়া, ওহম। এবং একে প্রকাশ করা হয় এরকম হেডফোন দ্বারা, এটাকে বলা হয় সিগমা। এটাকে কি চিহ্ন বলা হয়, সিগমা চিহ্ন বলা হয়, ঠিক আছে। আচ্ছা সো এটা হেডফোনের মতো দেখতে না, অনেকটা হেডফোনের মতো না, আমরা যে হেডফোন ইউজ করি। সো রোধের একক কি ভাইয়া, ওহম, যাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা গেল, এবার এখানে আসি, তাহলে আর সমান কি রোধ, এবার এল সমান কি ভাইয়া দৈর্ঘ্য, এ সমান কি ভাইয়া ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পুরোটা লিখবা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখো এখানে একটা নতুন জিনিস লিখছি কি, দেখো রো। এই রো মানে কি বলতো, এই যে রো, এই রোটা মানে কি বলো, এই রোটা মানে হচ্ছে সেই রোটা যেটা আমরা পদার্থের অবস্থা ও চাপে ঘনত্ব সম্পর্কে জানতাম। রো মানে আমরা কি জানি, ঘনত্ব জানি না। এখানে রো মানে হচ্ছে কি, এখানে রো মানে হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ, এখন এটা কি জিনিস একটু পর দেখতেছি, আগে লিখো রো সমান উপাদানের আপেক্ষিক রোধ, যার একক ওহম মিটার। এটা লিখে রাখি, যার একক কি ভাইয়া, ওহম মিটার। এবার আসি, এই জিনিসটা আসলে কি, একটা জিনিস দেখো, আমরা যদি এক এক রকমের তার ইউজ করি, কেউ যদি কপারের তার ইউজ করে, কেউ যদি রূপার তার ইউজ করে, কেউ যদি সোনার তার ইউজ করে, ঠিক আছে, তাহলে সেগুলো কি উপাদান চেঞ্জ হয়ে যাচ্ছে না, উপাদানগুলো কি আলাদা হচ্ছে না ভাই বলো তো, একটা রূপা একটা কপার, তাই তো। এই যে বা তামার তার, ঠিক আছে, এই যে কি উপাদানগুলো চেঞ্জ হচ্ছে, এই উপাদান চেঞ্জ হওয়ার কারণে এদের মধ্যে আলাদা আলাদা একটা নিজস্ব রোধ আছে, সেটাকে বলা হয় কি উপাদানের আপেক্ষিক রোধ, যাকে আমরা রো দ্বারা প্রকাশ করব, এবং সেই রো এর একক কি ভাইয়া, ওহম মিটার। বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে রোধ সম্পর্কে এতটুকুই জানানো ছিল। রোধ কি জিনিস বুঝছি, এক কথায় বুঝছি রোধ কি ভাইয়া, রোধ হচ্ছে একটা বাধা দেওয়া একটা ফ্যাক্টর, যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। গেল, রোধ কার কার উপর ডিপেন্ড করে ভাইয়া, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এই দুটোর উপর কি করে রোধ নির্ভর করে। আচ্ছা এবার কিরকম নির্ভর করে সেটা একটু দেখি, সূত্র থেকে। সূত্র কি আসছে ভাইয়া, আর সমান রো এল বাই এ, আচ্ছা রো মানে কি ভাইয়া, উপাদানের আপেক্ষিক রোধ, এল মানে কি দৈর্ঘ্য, এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝতে পারছি। এবার একটু দেখো এই সূত্রটা থেকে কি দেখা যাচ্ছে, সূত্রটাকে একটু বিশ্লেষণ করি চলো। নেক্সট ইয়াতে আর সমান রো এল বাই এ, তাই তো। আচ্ছা একটু দেখো তো এই সূত্রটার মধ্যে আর এর সাথে এল সম্পর্ক কিরকম ভাইয়া, সমানুপাতিক না। আর এর সাথে এল সম্পর্কটা কিরকম দেখো, সমানুপাতিক, এই যে সমান জায়গায় আছে, তাহলে বলতে পারি কি সমানুপাতিক সম্পর্ক। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিরকম সম্পর্ক বলো তো, ব্যস্তানুপাতিক। কিরকম ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল 1/a। কিরকম সম্পর্ক ভাইয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধের মান তত কি হবে ভাইয়া, কম হবে, বুঝতে পারছি, পারবো, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। গেল, এবার একটা ম্যাথ করি চলো, তাহলে আরো ক্লিয়ার হবে। এবার একটা ম্যাথ করি চলো, একটা ম্যাথ যদি করি, একটু ওয়েট। আচ্ছা একটা ম্যাথ করি এবার। ধরো এখানে লিখলাম ম্যাথ 1। আচ্ছা ধরো এটা একটা পরিবাহী তার, এটা একটা কি তার ভাইয়া, পরিবাহী তার, ওকে, যার এল সমান, মানে কি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এল সমান কত 22 মিটার, যার ডি সমান অর্থাৎ ব্যাস 2 মিলিমিটার, আর সমান 7 ওহম, রো সমান কত জানি না, তাহলে এটা বের করতে বলছে।
একটু দেখো প্রশ্নে, একটু দেখো আগে প্রশ্নে কি বলছে ভাইয়া, একটা তার দেওয়া আছে, একটা পরিবাহী তার দেওয়া আছে, একটা পরিবাহী তার দেওয়া আছে যার এল মানে কি দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার, ডি মানে কি ভাই, ডি মানে হচ্ছে ব্যাস দেওয়া আছে কত 2 মিলিমিটার, আর মানে কি রোধ দেওয়া আছে কত 7 ওহম, আর রো মানে কি ঘনত্ব বের করতে বলেছে নাকি না, এখানে রো মানে কি ভাইয়া উপাদানের আপেক্ষিক রোধ ছিল, তাই না, বলে এসেছি না উপাদানের আপেক্ষিক রোধ ছিল। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আগে বলো আমার কি লাগবে, এই ম্যাথটা সলভ করার জন্য আগে আমার কি লাগবে বলো, সূত্র লাগবে না? তো আমরা সূত্র কি জানি ভাই রোধের, আমরা জানি আর সমান রো এল বাই এ। এবার বলো আমরা এখান থেকে কি বের করব, কাকে লাগবে আমার, আমার লাগবে ভাইয়া রো কে লাগবে, আমার কাকে লাগবে ভাইয়া রো কে লাগবে, তাহলে এখান থেকে কাকে বের করব, রোটাকে এই পাশে নিয়ে আসবো, বাকি সবকে ওই পাশে নিয়ে যাবো, তাই তো ম্যাথ তো এভাবে করে তাই না। তো চলো লিখি, এখান থেকে লেখা যায় রো এল সমান আর এ, এখান থেকে লেখা যায় রো সমান আর এ বাই এল। এবার মান বসাবো, আগে সূত্রকে ভেঙে নিবা, সূত্রটাকে আগে পুরোপুরি ভেঙে নিবা, তারপর তুমি ওখানে মান বসাবা, আগে যদি মান বসিয়ে দাও অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। তো চলো এবার মান বসাই। তো রোধ আর মানে কি রোধ, রোধের মান কত দেওয়া আছে ভাইয়া 7 ওহম, লিখো 7 গুণ এ, এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে দেওয়া আছে কোথাও নাই ভাইয়া, ক্ষেত্রফল কোথাও দেওয়া নেই। এখন তোমার থেকে আমি কি শিখাইছিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা বলো তো, এই যে এটা না, এটা কি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি ভাইয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন দেখো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি মানে কি ভাইয়া ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া ব্যাস দেওয়া আছে। এখন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিরকম দেখতে, বৃত্তাকার না, কিরকম ভাইয়া বৃত্তাকার, বৃত্তাকারের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, লিখো পাই আর স্কয়ার, তাই তো ডিভাইড বাই এল, এল মানে কি দৈর্ঘ্য কত দেওয়া আছে 22 মিটার, লিখো 22 মিটার 22। এবার এখানে আসি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর মানে কি ভাইয়া ব্যাসার্ধ, দেওয়া আছে কি ব্যাস, তাহলে ব্যাস দেওয়া থাকলে আমি কি ব্যাসার্ধ বের করতে পারবো না, পারবো, কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব, কত দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 মিলিমিটার, তাহলে লিখো এখানে, তাহলে এটা আমি যখন মুছে দিলাম, এবার লিখলাম 3.1416 ইন্টু আর স্কয়ার মানে কি 1 মিলিমিটার, তাই তো। সো 1 মিলিমিটারকে আমি কিসে নিব ভাইয়া মিটারে নিব, তাহলে 1 মিলিমিটার সমান কত tan ইনভার্স 3 না, 1 মিলিমিটার সমান কত tan ইনভার্স 3, তাই তো। আচ্ছা লিখো তাইলে tan ইনভার্স 3 হোল স্কয়ার, শেষ। এবার এটা ক্যালকুলেশন করো, সো ক্যালকুলেশন করো কত আসে দেখো, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি। সো এটা ক্যালকুলেশন করলে আসে 7 ইন্টু 3.1416 ইন্টু 1 ইন্টু tan ইনভার্স 3 হোল স্কয়ার ডিভাইড বাই 22, তাহলে আসা হচ্ছে 9.96 ইন্টু tan ইনভার্স 7 ওহম মিটার, একক কি ভাইয়া ওহম মিটার। সো দেখো তোমরা তোমাদের উত্তর মিলে কিনা আমার সাথে, একটু চেক করো তোমরা উত্তরটা, আনসার একটু দেখো তো দেখি, তোমরা ম্যাথটা করে দেখো তোমরা নিজের হাতে করে দেখবা, ঠিক আছে, ক্যালকুলেটরে নিজের হাতে করে দেখো মিলে কিনা দেখো। পারবো বলো পারবো, এই ম্যাথ পারা যাবে শিওর তো। আচ্ছা এবার আমরা একটা নেক্সট টাইপের একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা একটু অন্যরকম, তবে সহজ, যদি বুঝে থাকি তাহলে অনেক সহজ, আর যদি না বুঝি তাহলে একটু কঠিন আছে, ঠিক আছে। চলো একটু দেখি, তো নেক্সট টাইপের ম্যাথটা দেখি, স্পেশাল ম্যাথ, এটা এটা হচ্ছে কি ভাইয়া স্পেশাল ম্যাথ, স্পেশাল ম্যাথ। সো ম্যাথটা একটু দেখি, প্রশ্নটাকে লিখি।
আচ্ছা দেখো প্রশ্ন লেখা শেষ, এবার কি বলছে একটু দেখো, তারপর ম্যাথটা করবো, ঠিক আছে? ম্যাথটাকে বুঝতে হবে। আচ্ছা একটু দেখো প্রশ্নটাকে বুঝি, প্রশ্নটাকে তুলে নাও তো দেখি, তোমরা প্রশ্নটাকে তোমরা তুলে নাও, তোলা শেষ? আচ্ছা এবার দেখো কি বলেছি এখানে, এই একটা তার, এই একটা তার, এটাও কি সেম তার, এটা এই জন্য কিছু লিখি নাই, এটাকে ধরো এ লিখলাম বা এ প্রাইম লিখলাম, কেন লিখলাম একটু পর বলতেছি। এই দুইটা সেম তারই, এই দুইটা কি তার ভাইয়া? সেম তার। এখন এই তারটাকে তুমি, এই তারটার প্রথম রোধ কত ছিল বলতো ভাইয়া? 6 ওহম। প্রথমে রোধ ছিল কত? 6 ওহম ছিল। এবার তুমি সেই তারটাকে টানলা, কি করলা ভাইয়া? ধরে টেনে দিলা, তারটাকে ধরে এভাবে সুন্দর মতো টেনে দিলা। তো টানলে কি হবে বলতো? টানলে তারটা লম্বা হয়ে যাবে না? হ্যাঁ লম্বা হবে। আমরা কিন্তু দেখেছিলাম প্রস্তুতের ক্ষেত্রে বোঝানোর সময় আমরা দেখেছিলাম যদি আমি সেম তারকে টেনে লম্বা করি তখন কি হয়, সেটা সরু হয়ে যায় অনেক, তাই না? চিকন হয়ে যায়। তাহলে দেখো আগে চেয়ে চিকন হয়ে লম্বা হয়ে গেছে। আচ্ছা এবার দেখো কি লিখছে, প্রশ্নটা কি লিখছে দেখো, এ তারকে টেনে 3 গুণ করা হলে, কয় গুণ? 3 গুণ। এ তারকে টেনে 3 গুণ করা হলে পরবর্তী রোধ কত হবে? পরবর্তী রোধ কত হবে? তার মানে কি বলছে, এখন আগে যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্য হচ্ছে কত গুণ লম্বা করলাম ভাইয়া? 3 গুণ। 3 গুণ টেনে লম্বা করলাম, লম্বা করার পর পরবর্তী রোধটা কত হবে? তার মানে কি এই অবস্থায়, এই অবস্থায় আমার রোধটা কত সেটা বের করতে বলছে। এটাকে ধরো আর ফাইনাল মানে কি রোধ ফাইনাল, আর এটা ধরো আর ইনিশিয়াল মানে কি রোধ শুরু। তাহলে রোধ শুরুতে কত ছিল? 6। রোধ ফাইনালে গিয়ে কত হবে সেটা বের করতে বলছে। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি টানার কথা বলে, মানে কি টেনে লম্বা করার কথা বলে, টেনে লম্বা করার ক্ষেত্রে আয়তন সমান ধরে নিব, সমান ধরে নিব। আচ্ছা এটা মানে কি ভাই? লাইনটা মানে মানে হচ্ছে কি জানো, এই যে তারটা আছে না, এই তারটা, এই তারটার যে আয়তন আছে সে আয়তনটাকে, আর এই তারটার যে আয়তন আছে সেই দুটার আয়তনকে আমি সমান ধরে নিব। এখন প্রশ্ন করতে পারো তোমরা, ভাইয়া এই আয়তনটা কি আসলে সমান হয়? উত্তর হচ্ছে আসলে সমান হয় না সেভাবে, তবে সমান হওয়ার জন্য একটা জিনিস আছে, ঠিক আছে? সেটাকে আমরা বলি পয়সনের অনুপাত। কি বলি ভাইয়া? পয়সনের অনুপাত। সেটা সম্পর্কে ডিটেলস আমরা এইচএসসিতে জানবো। এই এসএসসিতে আশা করি সেটা তোমাদের জানার কোনো দরকার নেই। তাই এতটুকু জেনে রাখো, যখন আমাদেরকে একটা তারকে টেনে লম্বা করতে বলবে, কি বলবে ভাইয়া? এই যে দেখো টেনে, টেনে 3 গুণ করা হলো বা লম্বা করা হলো, টেনে 3 গুণ লম্বা করা হলে, সো টেনে যদি 3 গুণ কথাটা আসে, 3 গুণ লাগবে না, যদি টানা শব্দটা আসে, টেনে যদি লম্বা করে, এই যে লিখে দেখো, দেখো টেনে লম্বা করলে কি লিখছি ভাইয়া? টেনে যদি লম্বা করে তাহলে কি ধরে নিব? আয়তন সমান ধরে নিব। এখন আয়তনটা কার সমান ধরবো বলতো? এই আয়তন সমান এই আয়তন, তার মানে আগের আয়তন যা ছিল, তাহলে লিখলাম, তাহলে চলো ভিআই সমান, ভিআই সমান ভিএফ, তার মানে কি আদি আয়তন সমান শেষ আয়তন। আদি আয়তন মানে কোনটা ভাইয়া? টানার আগে। আর শেষ আয়তন মানে কোনটা ভাইয়া? টানার পরেরটা। তাহলে আয়তন সমান আমরা কি জানি বলতো ভাইয়া? আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল। এটা আমরা লিখতে পারি না ভাইয়া? লিখতে পারি, তাহলে লিখলাম এআই গুণ এলআই সমান এএফ গুণ এলএফ। ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি লিখে যায় এখান থেকে। একটা জিনিস খেয়াল করে দেখবা, একটু দেখো, যখন ভাইয়া তোমাদেরকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বুঝাচ্ছিলাম তখন একটু মনে করে দেখো তো, যখন একটা তারকে আমি টানছিলাম, টেনে লম্বা করছিলাম, তখন কি হয়েছিল? তারটা সরু হয়ে গেছিল না? তারটা সরু হয়ে গেছিল। সরু হয়ে যাওয়া মানে কি ভাইয়া? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে গেছিল না? একটু দেখো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ মোটা আছে, এটা যে পরিমাণ মোটা, এটা ততটুকু কি কমে গেছে না? এটা কি হয়ে গেছে ভাইয়া? কমে গেছে। তার মানে কি তারকে যখন আমি ধরে টানবো তখন আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে পরিবর্তন আসবে। আসবে কি আসবে না? আসবে। তার মানে আমার এই সূত্রটা থেকে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল জিনিসটা আছে সেটাকে আমি কি করতে হবে? মান বের করতে হবে, সেটার একটা মান বের করতে হবে, কারণ সেই মানটা চেঞ্জ হবে। আচ্ছা চেঞ্জ হবে। এবার দেখো কি বলছে, দেখো এই তারকে টেনে 3 গুণ করা হলো, তার মানে তার আদি আয়তন, সরি আদি দৈর্ঘ্য কত ছিল ধরে নি। চলো এখানে দেখো লিখলাম, ধরি ধরি
আদি দৈর্ঘ্য সমান li ধরা যায়। আদি দৈর্ঘ্য কত ভাইয়া? li। ইনিশিয়াল লেন্থ গেল। শেষ দৈর্ঘ্য কত? মানে টানার পর দৈর্ঘ্য। টানার পর দৈর্ঘ্য কি হবে ভাইয়া বলো তো? LF সমান 3 গুণ বলছে না? কয় গুণ ভাইয়া? কয় গুণ? 3 গুণ। তাহলে লিখো 3li। এই জিনিসটা কি বুঝছি নাকি বুঝে নেই বলো? আদি দৈর্ঘ্য কত ছিল? li, মানে ইনিশিয়ালটা যেটা আমি ধরে নিছি li। শেষ দৈর্ঘ্যটা কত ছিল ভাইয়া? কয় গুণ করছে? 3 গুণ করছে। তাহলে কার 3 গুণ? আগে যা ছিল তার 3 গুণ না? তার মানে 3li। বুঝতে পারছি? ক্লিয়ার? ডান। তাহলে এই মানটা এখন আমরা এখানে বসাবো। দেখো, সো বসানোর আগে একটা কাজ করব, সমজাতীয়কে সমজাতীয়ের পাশে নিয়ে যাবো। তার মানে কি ভাইয়া? যারা সমজাতীয় তাদেরকে একসাথে নিয়ে আসবো। যেমন দেখো, এ কে এর পাশে নিয়ে আসলাম, তাহলে কি ai ডিভাইডেড বাই af সমান কি থাকে? lf বাই li, তাই না? lf বাই li। বুঝতে পারছি জিনিসটা? এতটুকু বুঝে যাই পারবো? এতটুকু গেল। এবার দেখো এখানে মান বসাও। lf এর মান কত? lf সমান কত? 3li না? এই মানটা এখানে বসাও। এই যে এই মানটা lf সমান কত ভাইয়া? 3li। এই মানটা এখানে বসাও 3li। li সমান কত ভাইয়া? li। তাহলে লিখলাম এখানে li। তাহলে দেখো li কাটাকাটি যাই? হ্যাঁ ভাইয়া যাই। তাহলে লিখলাম কাটলাম তাহলে কত থাকে? 3 থাকে। এবার 3 মানে কি? কত? ai বাই af এর ভ্যালু কত ভাইয়া? 3 আসছে। কত আসছে? 3 আসছে। চলো এবার একটু দেখি। এবার এটা উপরে করি ছোট করে, ঠিক আছে? তাহলে লিখতে পারি সুতরাং ai ডিভাইড বাই af সমান কত? 3 লিখা যায়। আচ্ছা, এবার একটা সূত্র লিখি চলো। সো এবার আমার কি বের করতে বলছে? রোডটা বের করতে বলছে না? কোন রোডটা ভাইয়া? ফাইনাল রোডটা না? টানার পরে রোডটা না? তাহলে সেই রোদের সূত্র কি আমরা কি জানি? আর সমান এখানে লিখলাম, ধরো একটু ওয়েট, এটাকে একটু উপরে করি। আচ্ছা দেখো, সো এবার দেখো লিখলাম আর সমান রো এল বাই এ, তাই তো? লিখা যায়। ওকে, আচ্ছা। সো এবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? আমার যেহেতু সেম তার, এই তারটা কি ছিল ভাইয়া? সেম ছিল, তারটা সেম ছিল, তাই তো? এখানে লিখি, এখানে লিখলে ভালো হবে। একটু ওয়েট, এটাকে একটা বক্স করে ফেলি, তারপর লিখবো নাকি? আচ্ছা এত কিছু লাগবে না, পরে পেজে যাই। এতটুকু ডান। তাহলে একটু দেখো ভালো করে, আমার এখানে কি সেম তার ছিল না ভাইয়া? সেম তার ছিল। তার যেহেতু সেম, তার মানে কি তার উপাদানের যে আপেক্ষিক রোধ থাকবে সেটা সেম থাকবে না? সেম থাকবে। তাহলে সেম থাকা মানে কি সেটা কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে এবার দেখো আমি লিখলাম, পরের পেজে গেলাম, আর সমান লিখলাম আর সমান রো এল বাই এ। এটা আমার মেইন সূত্র, তাই তো? সেই মেইন সূত্রের মধ্যে আমি 1 নাম্বারের জন্য লিখলাম আগে সূত্র, এটার জন্য আগে লিখতেছি এ তারের জন্য। তাহলে লিখতাম আর আই সমান li ডিভাইড বাই ai। লিখা যায়। রো কেটে দিয়েছি কেন বলো তো? কারণ রোটা দুটাতে কি সেম, কারণ একই তার নিয়ে আমি কাজ করতেছি। এটাকে দিলাম 1 নাম্বার। ওকে, এবার rf লিখলাম। rf মানে কি ভাইয়া? শেষ রোড টানার পর, সেখানে কি হবে? lf বাই af, তাই তো? লিখলাম 2 নাম্বার দিলাম। এবার 2 কে 1 দিয়ে ভাগ করে দাও। 2 কে 1 দিয়ে ভাগ করে দিলাম। 2 ভাগ 1, তাহলে কি পাচ্ছি দেখো তো? rf বাই ri সমান কি পাচ্ছি? lf বাই af ইন্টু ai বাই li। এখান থেকে পাচ্ছি lfটাকে এদিকে আনলে lf বাই li ইন্টু ai বাই af। এবার এখানে যদি আমি ভ্যালু বসাই, lf বাই li মানে কত দেখো তো একটু। এই যে lf বাই li একটু দেখো, এই যে lf বাই li করলে কত পাচ্ছিলাম? 3 পাচ্ছিলাম। তাহলে 3 বসে দাও। কত বসাবো ভাইয়া? 3 বসালাম ইন্টু ai বাই af। দেখো এই যে দেখো ai বাই af কত? ai বাই af এর ভ্যালু কত? 3 বসাও 3। ওকে, আচ্ছা এবার দেখো এখানে কি? সুতরাং rf বাই ri, এখান থেকে কাকে লাগবে ভাইয়া? rf কে লাগবে না? সুতরাং rf সমান 3 × 9 গুণ ri। এবার ri কত ভাইয়া? ri কত ছিল?
আদি রোধ কত দেওয়া ছিল দেখো, এই যে দেখো 6 ওহম, তাহলে এখানে বসাও 6 এবার, তাহলে 9 গুণ 6, তাহলে 6 নং কত 54 ওহম। শেষ, ম্যাথটা এখানেই শেষ। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি? ম্যাথটা একদম সহজ না? যদি বুঝে বুঝে করি তাহলে ম্যাথটা কিন্তু একদম ইজি, তাই তো? ডান। দেখো একবার দেখে নাও, তারপর দেখো কোনো প্রবলেম আছে কিনা। আর এটা শেষ, চলো নেক্সট দেখি একটু, এটা এটা একটু তুলনা নাও এবার। শেষ। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলি তোমাদেরকে, ধরো এই প্রশ্নটা এমসিকিউতে আসছে। কোথায় আসছে ভাই? এমসিকিউতে আসছে। এখন তোমরা কি এমসিকিউর জন্য কি এত বড় কখনো সলভ করবা না? করলে কি হবে ভাইয়া? সময়টা নষ্ট হবে, আর কিছুই হবে না, সময় নষ্ট হবে। সেই কারণে তোমাদের একটা শর্টকাট বলে দিই, খালি এই ম্যাথটার জন্য, এই ম্যাথটার জন্য খালি একটা শর্টকাট বলি, শুনো। সেটা হবে এটা, দাঁড়াও এই জায়গাটাতে দেখাচ্ছি। শর্টকাট, শর্টকাট ফর এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউর জন্য শর্টকাট কি ভাইয়া? যদি টানার কথা বলে, টেনে লম্বা করলে, টেনে লম্বা করলে, টেনে লম্বা করলে রোধ বের করতে বললে, শেষ রোধ বা পরবর্তী রোধ বের করতে বলে, পরবর্তী রোধ বের করতে বললে, বের করতে বললে আর আই সমান মানে কি, সরি আর এফ সমান এন স্কোয়ার আর আই। আর এন স্কোয়ার মানে কি, এন মানে কি কত গুণ, কত গুণ। শেষ। এটা একটু মাথায় রাখলে দেখবা ইজিলি মিলে গেছে। দেখবা একটা জিনিস দেখো এবার, এটাকে আমি একটু বক্স করি, এই যে একটু দেখো ভালো করে কি লিখছে ভাইয়া? শর্টকাট সূত্র এন স্কোয়ার ইন্টু আর আই, এন স্কোয়ার ইন্টু আর আই। এন মানে কি ছিল ভাইয়া? যত গুণ বলবে তত করে স্কোয়ার করে দিব। দেখো এবার প্রশ্ন মিলাও, কত গুণ বলছিল? 3 গুণ বলছিল। তাহলে এটা যদি আমি একটু শর্টকাটে মারি, এটাকে যদি আমি শর্টকাটে করি তাহলে কি হবে দেখো তো? শর্টকাটে করলে কি হবে? আর এফ সমান আমরা কি জানি? এন স্কোয়ার আর আই। তাহলে এন এর মান কত? 3, তাহলে 3 স্কোয়ার মানে কত? 9 ইন্টু আর আই কত ছিল? এই যে 6, তাহলে 9 গুণ 6, 6 নং 54। শেষ, 54 ওহম। ডান। বুঝতে পারছি মিলে গেছে? তাহলে দেখো এত বড় ম্যাথ করতে হবে না যদি আমার এটা এমসিকিউতে আসে তখন। এটা খালি এমসিকিউর জন্য, সিকিউর জন্য হলে কি ওটা, ঠিক আছে, যেটা লিখিয়ে দিয়েছে সেটা পারবো। তাহলে ডান। ওকে, দেখি এবার একটু টপিকের ওয়াইজ ফিরে যাই, কি কি টপিক শেষ হয়েছে আমাদের। সো দেখো আমরা ওহম রোধ শেষ করছি, ঠিক আছে না? ওহমস ল শেষ করছি, রোধ সম্পর্কে আমরা শিখে ফেলছি। ডান। তাহলে এবার আমাদের নেক্সট টপিক কি ভাইয়া? তড়িৎ চালক শক্তি। তার মানে দেখো 12টা টপিকের মধ্যে আমাদের 7টা টপিক শেষ ইতিমধ্যে, তাই তো? তাহলে এবার আমাদের নেক্সট টপিক কি? তড়িৎ চালক শক্তি।